হ্যালো স্টুডেন্টস, আমি সুনীল স্যার তোমাদের প্রত্যেককে ইংলিশ স্টাডি একাডেমিতে ওয়েলকাম জানাই। আমরা আজের গ্রামারের টপিকে আলোচনা করব সেন্টেন্সের যে হয়, এক হচ্ছে সাবজেক্টিভ পার্ট এবং দুই হচ্ছে প্রেডিকেট পার্ট। ঠিক আছে, তো কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আইডেন্টিফাই করতে পারি, কিভাবে আমি বাঁচতে পারবো কোন অংশটা সাবজেক্টের পার্টে আসছে আবার কোন অংশটা প্রেডিকেটের পার্টে আসছে, বোঝা গেছে? চলো শুরু করছি। তার আগে একটু সেন্টেন্স সম্পর্কে আমাদের জানা দরকার। সেন্টেন্স বিষয়টা কী জিনিস দেখো, তোমরা এইখানে লেখাটা পড়তে পারবে। একটু নিচে করছি যে সেন্টেন্স ব্যাপারটা কি। ইংরেজি ভাষায় বর্ণ অর্থাৎ লেটার, শব্দ অর্থাৎ ওয়ার্ড, এদের পরেই বাক্য বা সেন্টেন্সের অবস্থান। কয়েকটা বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে যেমন ওয়ার্ড তৈরি হয়, ঠিক একইভাবে কয়েকটা ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব অর্থপূর্ণভাবে প্রকাশ করে, সেই পাশাপাশি বসা শব্দের সমষ্টিকে বলা হয় সেন্টেন্স। ইজি একটা ডেফিনেশন। কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন অর্থপূর্ণভাবে মনের ভাবকে প্রকাশ করে, সেটা হচ্ছে সেন্টেন্স। ইজি এবং সহজ। দেখো ইংরাজি ডেফিনেশনটা কি দেওয়া আছে। A sentence is a combination of words that expresses a complete and meaningful sense. ইজি একটা ডেফিনেশন দিয়ে আছে। এ সেন্টেন্স, এক বাক্য, ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ড, সেটা হচ্ছে কিছুগুলো ওয়ার্ডের কম্বিনেশন, যুক্তভাবে কিছুগুলো ওয়ার্ড তৈরি করছে। দ্যাট এক্সপ্রেস, যা প্রকাশ করে, কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্স, সম্পূর্ণ এবং অর্থপূর্ণ ভাব। সেন্স মিন হচ্ছে ভাব। ঠিক আছে, এরপর আমরা কিছুগুলো এক্সাম্পলে আসছি। তাহলে বাক্য জিনিসটা কি বোঝা গেছে, যে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, সেই ওয়ার্ডের সমষ্টিকে আমরা একত্রে সেন্টেন্স বলি, বোঝা গেছে। এক্সাম্পলটা লক্ষ্য করো। অমিত ইজ এ গুড বয়, ডেভিড প্লেজ ফুটবল, সি স্পিক্স লাউডলি। দেখো অমিত ইজ এ গুড বয় মানে কি, অমিত ভালো ছেলে। ডেভিড প্লেজ ফুটবল, ডেভিড ফুটবল খেলে। সি স্পিক্স লাউডলি, সে জোরে গল্প করে। তাহলে এগুলোর দ্বারা কি আমাদের মনের ভাবটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কিছুগুলো ওয়ার্ডও আছে, ওয়ার্ডের সমষ্টিও আছে, এবং কি সেটা একটা অর্থপূর্ণভাবে মনের ভাবটা প্রকাশ করছে। ইজি একটা কনসেপ্টে। এরপর দেখো বলা হয়েছে কি, যে যদি এইভাবে লেখা হয় অমিত আ বয় গুড ইজ, তাহলে দেখো কোনো অর্থ আসছে না এর। ঠিক আছে, অমিত একটা ছেলে ভালো হয়, কোনো অর্থ আসছে না। এর আগে আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে, তা হচ্ছে কিভাবে বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করা হয়। এই কনসেপ্টটা আমাদের থাকা দরকার। দেখো বাংলায় কি হয়, প্রথমে থাকে সাবজেক্ট, যাকে কর্তা বলা হয়, তারপর থাকে অবজেক্ট, যাকে কর্ম বলা হয়, এবং তারপর থাকে ভার্ব, যাকে ক্রিয়া বলা হয়। ইংরাজিতে এর গঠনটা একটু চেঞ্জ হয়। সাবজেক্ট বা কর্তা প্রথমে থাকে বা শুরু হয় সাবজেক্ট দিয়ে, তারপর আসে ভার্ব, ভার্ব মাঝখানে চলে আসে, এবং অবজেক্ট যেটা মাঝখানে ছিল সেটা যায় ভার্বের জায়গাতে। তাই গঠনটা কি হচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যখন আমরা ইংরাজি বাক্য লিখব, আমাদের ইংরাজি বাক্যের গঠনটা এই গঠনে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের গঠনে, বোঝা গেছে? কিন্তু বাংলা বাক্যে কীরকম থাকে, সাবজেক্ট আগে, তারপর অবজেক্ট, তারপর ভার্ব, আগে সাবজেক্ট তারপর অবজেক্ট, এবং সব থেকে শেষে ভার্ব থাকে। এই হচ্ছে বাংলা বাক্য আর ইংরাজি বাক্যের মধ্যে কমন একটা পার্থক্য। যখন আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ শিখব, গ্রামারের টপিকের মধ্যেই সেটাও আমি রেখেছি, সেই সময় আমরা এই ধারণাটা পরিষ্কার করব। এখন খালি এইটুকুটা জানব যে একটা সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাস্ট, জরুরি। হ্যাঁ, দেখো
কিন্তু এইখানে যে আমরা 2 নম্বর নিয়মটা পড়ব সেখানে একটু আলাদা বলা আছে। কি বলা আছে যে কখনো কখনো একটা শব্দ বাক্য হিসাবে ব্যবহার হতে পারে। দেখো যেমন এক্সাম্পল গো লেখা আছে, কাম লেখা আছে, সরি লেখা আছে। গো মানে কি যাও, কাম মানে আসো, সরি মানে সরি দুঃখ প্রকাশ করছে বা কোনো কাজ ভুল করার পর আমরা সরি ব্যবহার করি। তো এইখানে কী রকমের কনসেপ্ট লাগছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র ভার্ব দিয়েও আমরা বাক্য তৈরি করতে পারি। বোঝা গেছে? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র ভার্ব দিয়েও আমরা বাক্য তৈরি করতে পারি। কারণ কি, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে এমন এক প্রকারের বাক্য যার মাধ্যমে আমরা আদেশ দিই, উপদেশ দিই বা অনুরোধ করি। যেমন প্লিজ গো, প্লিজ গিভ দ্য পেন। তাহলে এখানে সাবজেক্টের কোনো দরকার নেই, ঠিক আছে? শুধুমাত্র অবজেক্ট বা শুধুমাত্র ভার্ব বা ভার্বের পর অবজেক্ট দিয়ে আমরা বাক্যটা তৈরি করছি। সেন্টেন্সের যখন স্ট্রাকচারগুলো আমরা পড়বো, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পেরেটিভ, এই যে 5টা ভাগ আছে তাদের স্ট্রাকচারের সময় আমি এই বিষয়টা ক্লিয়ার করব যে কিভাবে তোমরা সহজে শর্টেই একদম সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে পারবে কোনটা কি প্রকারের বাক্য, ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হতে গেলে সাবজেক্ট মাস্ট, ইম্পেরেটিভ সেন্টেন্স শুরু হতে গেলে সেটা অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হবে বা কাইন্ডলি অথবা প্লিজ। তো এই যে ওয়ার্ডগুলো শুধু ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে, এইগুলোও বাক্যের কাজ করে, মানে অর্থপূর্ণ হয়, ঠিক আছে? দেখবে ইংরেজিতে একটা টার্ম আছে যে ভার্বকে বলা হয় হার্ট অফ ইংলিশ গ্রামার। কেন বলা হয়? কারণ শুধুমাত্র ভার্বের দ্বারা আমরা বাক্য তৈরি করতে পারি, শুধু সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে কখনো বাক্য তৈরি করা হয়নি। এরপর দেখো কি বলছে যে একটা সেন্টেন্সের প্রধান দুটো অংশ হয়। একটা সেন্টেন্সের প্রধান দুটো অংশ হয়, এক হচ্ছে সাবজেক্ট, 2 হচ্ছে অবজেক্ট। এই 2 হচ্ছে প্রেডিকেট। বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে না? যে একটা সেন্টেন্সের প্রধান দুটো অংশ থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্টকে বাংলায় উদ্দেশ্য বলা হয়, প্রেডিকেটকে বাংলায় বিধেয় বলা হয়, ঠিক আছে? চলো তারপর আসছি যে সাবজেক্ট জিনিসটা কি সেটা আগে ক্লিয়ার করছি। সাবজেক্ট মানে কি, যে বাক্যে যার বা যাদের সম্পর্কে বলা হয় তাকে বা তাদেরকেই সাবজেক্ট বলে। ইজি কনসেপ্ট। হ্যাঁ, একটা বাক্য আছে, বাক্যটায় যার সম্পর্কে বলা হচ্ছে সেই হচ্ছে পুরো বাক্যের সাবজেক্ট, ঠিক আছে? তারপর দেখো ইংরেজিতে লেখা আছে দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস অ্যাবাউট হুম হুইচ সামথিং ইজ সেড ইজ আর কল্ড সাবজেক্ট অফ আ সেন্টেন্স। ওটাই লেখা আছে। হ্যাঁ, অর্থাৎ বাক্যের মধ্যে সাবজেক্ট কে কে হতে পারে, কার কার সম্পর্কে বলা থাকতে পারে, ঠিক আছে না? দেখো বাক্যের মধ্যে কোনো ব্যক্তির সম্পর্কে বলা থাকতে পারে বা ব্যক্তি দেশ সম্পর্কে বলা থাকতে পারে, কোনো বস্তুর সম্পর্কে বা কোনো বস্তুগুলির সম্পর্কে বলা থাকতে পারে, কোনো প্রাণী বা প্রাণীগুলির সম্পর্কে বলা থাকতে পারে। আবার কখনো কখনো প্রোনাউনও সাবজেক্ট হয়। নাউন প্রোনাউন একই জিনিস। হ্যাঁ, নাউনের পরিবর্তেই তো আমরা প্রোনাউনকে নিয়ে আসছি না, তাই নাউন যে যে কাজগুলো করতে পারবে প্রোনাউনও সেই কাজগুলোই করতে পারে, ঠিক আছে? এরপর দেখো প্রথম বাক্যটায় যেহেতু অমিত ইজ এ গুড বয় ছিল, অমিতের সম্পর্কে বলা হয়েছে। দ্বিতীয় বাক্যটাতে ডেভিড প্লেজ ফুটবল, ডেভিডের সম্পর্কে বলা হয়েছিল। এবং তৃতীয় বাক্যটাতে সি স্পিক্স লাউডলি, সি এর সম্পর্কে বলা হয়েছে। তাই এই তিনটা হচ্ছে সাবজেক্ট। এরপর আমরা আসছি প্রেডিকেটের পার্টে। দেখো প্রেডিকেট সম্পর্কে কি বলা আছে, ইজি একটা কনসেপ্ট এখানেও দিয়ে আছে। প্রেডিকেট জিনিসটা কি, বাক্যে সাবজেক্টের পরের যে বাড়তি অংশটা, সেই বাড়তি অংশটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে? মানে সাবজেক্টের সম্পর্কে যা বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। ইজি একদম, তোমরা এইভাবেও মনে রাখতে পারো যে ভার্ব থেকে শুরু করে বাকি যে মানে যে পার্টটা বাঁচে থাকছে, যে এক্সট্রা পার্টটা আছে সেটা হচ্ছে প্রেডিকেট। ভার্ব থেকে শুরু করে বাকি অবজেক্ট, এক্সট্রা পার্ট সব মিলাইন তৈরি করছে প্রেডিকেট। ইজি একটা কনসেপ্ট, ঠিক আছে? আর ভার্বের আগে থাকে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট,
সাবজেক্টের পর ভার্ব থেকে শুরু করে বাকি যা অংশ আছে পুরোটা হচ্ছে প্রেডিকেট। ইজি কনসেপ্ট। হ্যাঁ, সরাসরি আমরা কোশ্চেনে চলে আসবো। তার আগে কিছুগুলা নিয়ম লেখা আছে, এই নিয়মগুলোকে দেখে রাখা ভালো যে পেসিভ ভয়েসের ক্ষেত্রে কী রকম হয়। দ্য ডগ ওয়াজ ট্রেন্ড বাই মি, এখানে কার সম্পর্কে বলা হয়েছে? যেহেতু ডগটার সম্পর্কে বলা হয়েছে, আমি ডগটাকে ট্রেন করেছি, আমার সম্পর্কে বলা হয়নি। কুকুরটা হচ্ছে ট্রেন্ড ডগ, তাহলে এই যে অংশটা এইটুকুটা হচ্ছে সাবজেক্ট, দ্য ডগ হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ ট্রেন্ড বাই মি ভার্ব থেকে শুরু করে বাকি যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে প্রেডিকেটের অংশ। তারপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ভার্ব এবং ভার্বের পরের অংশটা হচ্ছে প্রেডিকেট, এবং যেহেতু ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হচ্ছে তাহলে সাবজেক্ট কি থাকবে? সাবজেক্ট এখানে হাইড থাকে। বোঝা গেছে নাকি? তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট এখানে হাইড থাকছে। তো হাইড সাবজেক্টটা কে কে হতে পারে? হয়তো ইউ, না হলে উই, উই না হলে ইউ, এই হাইড সাবজেক্টটা হতে পারে। ঠিক আছে, তারপর দেখো তাহলে ওটাই লেখা আছে, তোমরা একটু দেখে নেবে। দেন 2 নম্বর নিয়মটা ইম্পারেটিভ সেন্টেন্স, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। কাকে পড়তে বলা হয়েছে? ইউকে বলা আছে, আর ইউ এখানে উজ্জ্ব আছে, ইউ এখানে উজ্জ্ব আছে। আমরা 3 নম্বর নিয়মে আসি। দেখো বলা হয়েছে মাই ফেভারিট সিজন ইজ অটাম, তাহলে এইখানে কাজ সম্পর্কে বলা হয়েছে? মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু সম্পর্কে বলা হয়েছে। তাহলে এই যেটুকু অংশটা সম্পর্কে বলা হয়েছে বাক্যে সেটা হচ্ছে সাবজেক্টের পার্ট, আর এই বাড়তি যে অংশটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রেডিকেটের পার্ট। বা এইভাবে দেখো ভার্বের পরের অংশটা হচ্ছে প্রেডিকেট, ভার্বের আগের অংশটা হচ্ছে সাবজেক্ট। এইটাকে বলা হয় সাবজেক্টিভ ফেজ, মানে যখনই একটার বেশি ওয়ার্ড কোনো পার্টস অফ স্পিচের মতো কাজ করে তাকে বলা হয় ফেজ, যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে নাই। এবার ফাইনাইট ভার্ব জিনিসটা কি সেটা আমরা ভার্বের ক্লাসে জানব। বোঝা গেছে? ভার্ব 2 রকমের, এক হচ্ছে ফাইনাইট ভার্ব, এক হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, জিনিসটা কি মানে ভার্ব ব্যাপারটা কি সেটা পরের ভিডিওতে আমরা ভার্বের ক্লাসে জানব। দেখো এখানে লেখা আছে অটম ইজ মাই ফেভারিট সিজন, ওইটাই উল্টাই দিয়ে আছে। হ্যাঁ, তাহলে এইখানে কার আমার প্রিয় ঋতু সম্পর্কে বলা হয়েছে নাকি? না, অটমের সম্পর্কে বলা হয়েছে। কারণ অটম হচ্ছে, অটমটা নিয়ে বলা হয়েছে যে অটম হচ্ছে আমার প্রিয় ঋতু। আগেরটাই সাবজেক্টে কাজ কে ছিল? আমার প্রিয় ঋতু কাজ করছিল, তারপর ছিল ঋতুর নামটা, এখানে অটমকে নিয়ে বলছে, অটমের সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, ভার্বের পরের অংশটাকে আমরা প্রেডিকেট হিসাবে ধরি। তারপর দেখো এইখানেও সেম কনসেপ্ট দিয়ে আছে, রাম অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়ার প্রেজেন্ট দেয়ার। তাহলে কার সম্পর্কে বলা হয়েছে? রাম আর তার ভাইয়ের সম্পর্কে বলা হয়েছে। তাই বাক্যটাতে রাম এবং তার ভাই হচ্ছে সাবজেক্ট, এবং বাকি যে পার্টটা থাকছে সেই পার্টটা হচ্ছে অবজেক্ট। দেন তারপর দেখো এই ফেজের কনসেপ্টটা এখানে দেওয়া আছে। দেখো যে ফেজ ব্যাপারটা কি, যখনই অনেকগুলো ওয়ার্ড থাকবে যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, এখানে অর্থপূর্ণ হবে, সেটা বাক্যে কোনো পার্টস অফ স্পিচের মতন ব্যবহার হবে, তাকে বলবে ফেজ। টু সি দ্য আনসিন ইজ হিজ হবি, তাহলে তার হবি কি বলেছে? তার হবি হচ্ছে টু সি দ্য আনসিন, তাহলে এই টু থেকে সি দ্য আনসিন অবধি হচ্ছে একটা ফেজ, যাকে বলা হবে সাবজেক্টিভ ফেজ। দেন দেখো কমপ্লেক্স সেন্টেন্সের বা জটিল বাক্যের ক্ষেত্রে কি হয় না, একটা ক্লজের মধ্যে সাবজেক্ট থাকে এবং বাকিটা হচ্ছে অবজেক্টিভ পার্ট। হোয়াট হি ডিড মানে ভার্বের আগেরটুকু যে অংশটা সেটা হচ্ছে সাবজেক্টিভ পার্ট, পরের অংশটা হচ্ছে অবজেক্টিভ পার্ট, ভার্ব থেকে শুরু করে পরের অংশটা। দেখো ওইটাই লেখা আছে, হ্যাঁ দেখে নেবে। এবার কম্পাউন্ড প্রেডিকেট ব্যাপারটা কি? কম্পাউন্ড মানে তো জানি যৌগিক, মানে যুক্ত করে তৈরি হওয়াটাকে কম্পাউন্ড বলা হয়। ঠিক আছে, যখন একটা সাবজেক্টের যখন একটার বেশি অবজেক্ট থাকবে সেটাকে বলা হবে কম্পাউন্ড প্রেডিকেট। যেমন কি হি প্লেড অল দ্য টাইম অ্যান্ড কুড নট রিড অ্যাট অল। তাহলে এখানে অবজেক্ট আমরা দুটো পাচ্ছি যেটাকে অ্যান্ড দ্বারা যোগ করা হয়েছে। তাহলে এই রকম যে কনসেপ্টগুলো সেগুলোকে বলা হবে কম্পাউন্ড প্রেডিকেট। আচ্ছা ঠিক আছে, এখানে সাবজেক্ট প্রেডিকেট শেষ হয়ে গেল। তোমরা কি নিয়মে উত্তরটা করবে? কোয়েশ্চেন চলে আসছে, হ্যাঁ, যে সাবজেক্ট দেখবে, তারপর কি দেখবে যে ভার্ব থেকে শুরু করে বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে অবজেক্টের পার্ট। থামো, একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ বলো।
আজ তোমাদের 5টা থেকে টিউশন আছে। ও ঠিক আছে। হ্যাঁ তারপর দেখো আমাদের কি পালির যে সাবজেক্ট যেটা আছে সেটা বাদ দিয়ে ভার্ব থেকে শুরু করে বাকি যে অংশটা সেই অংশটা হচ্ছে আমাদের প্রেডিকেটের অংশ। সাবজেক্ট তো পাই গেছি, ঠিক আছে, কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো। প্রথমের কোয়েশ্চেন আমি উত্তরগুলো স্পিডে বলে যাচ্ছি, হ্যাঁ তোমরা পজ করে করে কোয়েশ্চেনগুলোকে সলভ করবে। ওই আচ্ছা প্রেডিকেটটা বলেছে, ঠিক আছে, মানে ভার্ব থেকে শুরু করে বাকি যে অংশটা আমি পাচ্ছি, ভার্ব থেকে শুরু করে বাকি যে অংশটা আমি পাচ্ছি সেটা হচ্ছে প্রেডিকেটের অংশ, ভার্ব থেকে শুরু করে বাকি অংশটা, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন দেখো, গো ব্যাক টু ইয়োর ক্লাস রাইট নাও। সাবজেক্ট বলেছে, দেখো শুরু হয়েছে ভার্ব দিয়ে, ভার্ব দিয়ে শুরু হওয়া মানে ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE, ঠিক আছে। আচ্ছা তো এইগুলোতে কি হয়, সাবজেক্ট উজ্জ্ব থাকে, হ্যাঁ তাহলে সাবজেক্ট কে হয়? ইউ হয়, না হলে উই হয়, ঠিক আছে। তারপর দেখো হোয়াট সি ওয়ান্ট ইজ ইউর পেন। এখানে কেউ মনে করবে না যে এটা ইন্ট্রোগেটিভ বটে, ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের পার্ট বটে, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় একটা ম্যান ক্লজ দিয়ে, একটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে, বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তো এই যে সাবঅর্ডিনেট ক্লজের পার্টটা, সেই পার্টটাকে কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে হোয়াট সি ওয়ান্ট এইটুকুটা হচ্ছে সাবজেক্টের পার্ট, কি চাইছে সেটা হচ্ছে অবজেক্টের পার্ট, ঠিক আছে। তো অবজেক্টের পার্ট বলেছে, তাহলে ইজ ইউর পেন যেখানে আছে সেটা হচ্ছে উত্তর। দেন পরের 4 নম্বরে কোশ্চেন দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট। তাহলে কী বলছে? সাবজেক্ট হয়ে যাচ্ছে হেডমাস্টার থেকে সেক্রেটারি, অপশন ডি হচ্ছে উত্তর। পরে কোয়েশ্চেন দেখো 5 নম্বর, ইজি কোয়েশ্চেন আছে, হ্যাঁ নিজেরা সলভ করার চেষ্টা করো, ভিডিওটা পজ করো, কোয়েশ্চেনটা সলভ করো। সাবজেক্ট বলেছে, হ্যাঁ তাহলে সাবজেক্ট কি? ভার্বের আগেরটা, দ্য ডগ হচ্ছে সাবজেক্ট। এখানে অবজেক্ট বলেছে, তাহলে ইজ থেকে শুরু করে বাকিটা হচ্ছে অবজেক্ট। আই অবজেক্ট, এখানে অবজেক্ট বলেছে, দেখো তাহলে অবজেক্ট হচ্ছে ভার্ব, তাহলে এখানে কি কোনো অবজেক্ট আছে? কোনো অবজেক্ট নাই এখানে, তাহলে নান অফ দিস হয়ে যাবে। কী হয়ে যাবে? নান অফ। ও আচ্ছা, অবজেক্ট না, এখানে প্রেডিকেট হতো, টাইপিংয়ের একটু মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ এটা প্রেডিকেট পার্টটা বলেছিল, ঠিক আছে। তো অবজেক্ট হয়ে যাচ্ছে আমাদের প্রেডিকেটেড পার্ট, অবজেক্ট হচ্ছে প্রেডিকেটেড পার্ট। দেন হু ইজ টু ব্লেম, এখানে দেখো কোয়েশ্চেন চিহ্ন দিয়ে আছে, আর কি বলা হচ্ছে? সাবজেক্ট। মনে রাখবে একটা কনসেপ্ট আছে ইন্ট্রোগেটিভ প্রোনাউনের, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, আচ্ছা INTERRO, ইন্ট্রোগেটিভ প্রোনাউনের একটা কনসেপ্ট আছে, যেখানে কি বলা হয়েছে যে কিছুগুলা ইন্ট্রোগেটিভ ওয়ার্ড আছে যেগুলা প্রোনাউন হিসাবে কাজ করে, ঠিক আছে। প্রোনাউন মানে কি? সাবজেক্টের জায়গাতে বসে, সেগুলাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলা হয়, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি? হু, কারণ হু হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কোনগুলা ইন্ট্রোগেটিভ প্রোনাউন সেটা আমরা প্রোনাউনের ক্লাসে জানবো। ওয়াই হি ইজ অ্যাংরি, দেখো ফুল স্টপ দিয়ে আছে, মানে কি? কমপ্লেক্স সেন্টেন্সের একটা পার্ট বটে। তাহলে কি বলেছে? সাবজেক্ট না অবজেক্ট। আচ্ছা অবজেক্টিভ পার্টটা দেখো, ইজ অ্যাংরি ইজ নট ক্লিয়ার, এইটুকুটা হচ্ছে আমাদের অবজেক্টের পার্ট। তারপর দেখো ইজ হি আ মিলিটেন্ট, কোয়েশ্চেন চিহ্ন দিয়ে আছে, সাবজেক্ট দেখো, সাবজেক্ট হচ্ছে হি, ঠিক আছে। পরে কোয়েশ্চেন দেখো 11 নম্বর, পজ করে নিজেরা চেষ্টা করবে। ডু ইউ নো দ্য অ্যাড্রেস, আচ্ছা প্রেডিকেট বলেছে, প্রেডিকেট কি হয়ে যাচ্ছে? নো দ্য অ্যাড্রেস, এইটুকুটা। ইউ হচ্ছে সাবজেক্ট এখানে, হ্যাঁ ইউ হচ্ছে সাবজেক্ট। তারপর দেখো সি রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ডিড নট ওয়েস্ট টাইম, সাবজেক্ট কে কাজটা করছে, কাজ সম্পর্কে বলা আছে। সি লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, সাবজেক্ট দেখো লিভ ভার্ব বটে, হ্যাঁ লিভ ভার্ব বটে, তাহলে সাবজেক্ট কি? ইউ বা উই, আচ্ছা দুটাই দিয়ে আছে, তাহলে ইউও হবে উইও হবে, হ্যাঁ ইউটাই বেশি আমরা লিখি, ঠিক আছে, ইউটাই আমরা বেশি ব্যবহার করতে হবে, অপশান বি হচ্ছে রাইট উত্তর। 14 নম্বর দেখো, হাউ টু কপি ইজ নট নোন, প্রেডিকেট বলেছে, তাহলে ইজ থেকে শুরু করে এইটুকুটা হচ্ছে প্রেডিকেট, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ওয়ান অফ দ্য এক্সামিন ইজ অ্যাবসেন্ট টুডে, সাবজেক্ট বলেছে, তাহলে এক্সামিন তক্ক এখানে হচ্ছে সাবজেক্টিভ পার্ট, তাহলে ওয়ান অফ দ্য কোনখানে লেখা আছে? অপশান এ হচ্ছে উত্তর। ওয়াই সি ইজ উইপিং ইজ আ কোয়েশ্চেন, সাবজেক্ট বলেছে, তাহলে সি হচ্ছে এখানে সাবজেক্ট, বাকি যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট বলেছে। ওয়াই সি ইজ উইপিং, আচ্ছা পুরাটা সাবজেক্ট, অপশান সি দেখো এইটুকুটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ ওয়াই সি ইজ উইপিং, ঠিক আছে। ইজ আ কোয়েশ্চেন এইটুকুটা হচ্ছে আমাদের প্রেডিকেট। 18 নম্বর দেখো, ফরচুনেটলি হি ওয়াজ সেভড, তারপর দেখো 18 নম্বর কোয়েশ্চেনে করছি আমরা প্রেডিকেটিভ, আচ্ছা এইটুকুটা ওয়াজ সেভড, এইটুকুটা হচ্ছে ফরচুনেটলি ওয়াজ সেভড, এইটুকুটা হচ্ছে প্রেডিকেট, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নোবডি বিলিভ
এ লায়ার মানে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে নাই। সাবজেক্ট বলেছে নো বডি হচ্ছে সাবজেক্ট, নো বডি হচ্ছে সাবজেক্ট। দ্য অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, প্রেডিকেট ওয়াজ রিজেক্টেড হচ্ছে প্রেডিকেট। ইজি কোয়েশ্চেন একদম, হ্যাঁ পাতির জলের মতন কোয়েশ্চেন একদম। তারপর দেখো টু সি ইজ টু বিলিভ, সাবজেক্ট বলেছে, দেখো সাবজেক্ট কি, দ্য টু সি হচ্ছে এখানে সাবজেক্ট। দেন 22 নাম্বার কোয়েশ্চেন দেখো, লেট আস প্লে ক্রিকেট, এখানে প্রেডিকেট বলেছে। আচ্ছা আস বাদ দিয়ে পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট, হ্যাঁ আস বাদ দিয়ে পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট হয়ে গেছে, হ্যাঁ। তারপর দেখো রিতম নেম ইজ ইন দ্য লিস্ট, সাবজেক্ট হচ্ছে রিতম, কার নিয়ে বলা হয়েছে, রিতমের নামের নিয়ে বলা হয়েছে, রিতমস নেম, এইটুকুটা হচ্ছে সাবজেক্ট। অ্যাভয়েড ইভিল কোম্পানি, সাবজেক্ট দেখো অ্যাভয়েড ভার্ব, অ্যাভয়েড হচ্ছে ভার্ব, অ্যাভয়েড হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট এখানে কি হয়ে যাবে, ইউ হচ্ছে সাবজেক্ট, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দ্য লেটার ওয়াজ কম্পোজড লং এগো, প্রেডিকেট বলেছে, তাহলে ওয়াজ থেকে শুরু করে বাকি পার্টটা হচ্ছে প্রেডিকেট। ইজি ইজি কোয়েশ্চেন আছে, নিজেরা ভিডিওটা পজ করে চেষ্টা করবে, হ্যাঁ কমেন্ট করবে কোয়েশ্চেনগুলোর কতটা কে কটা উত্তর পাচ্ছ। হিজ রাইট হ্যান্ড টাচ দ্য সোয়ার্ড, সাবজেক্ট বলেছে, তাহলে সাবজেক্ট কি, তার রাইট হ্যান্ডের সম্পর্কে বলা হয়েছে। ইজি কোয়েশ্চেন। অ্যাপ্লাই দ্য মেডিসিন টুয়াইস, দ্য প্রেডিকেট ইজ, আচ্ছা অ্যাপ্লাই করতে বলেছে, পুরাটাই প্রেডিকেট, হ্যাঁ পুরো অংশটাই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট ইউ এখানে কি আছে, ইউটা এখানে উজ্জ্ব আছে, হ্যাঁ। 28 নাম্বার দেখো, পিটার ওয়াজ আ সোলজার, প্রেডিকেট এখানে বলেছে, ইজি একদম দিয়ে আছে, ওয়াজ আ সোলজার হচ্ছে প্রেডিকেট। তারপর 29 ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সাবজেক্ট ইন দিস সেন্টেন্স আছে, সাবজেক্ট এখানে কিছু নাকি ইউ হয়ে যাবে সাবজেক্ট, ঠিক আছে একটু স্পিডে করছি। মোবাইল ফোন ইজ ইন অ্যালাউড, মোবাইল ফোন সাবজেক্ট হয়ে যাচ্ছে, আচ্ছা মোবাইল ফোনটা হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে, হ্যাঁ। তাহলে সাবজেক্ট প্রেডিকেটের তোমাদের 30টা কোয়েশ্চেন করালাম, কনসেপ্ট বুঝালাম, ঠিক আছে। যদি অসুবিধা হয় বুঝতে তাহলে ভিডিওটা আরেকবার দেখবে, কোনো অসুবিধা হবে নাই। আর আজকের ক্লাসে এখানেই শেষ করছি, হ্যাঁ আমার 5টা থেকে টিউশনও আছে এবার, সকলে পাশে থাকবে। আমরা একটা টার্গেট নিয়েছি 45 দিনের মধ্যে তোমাদের সম্পূর্ণ গ্রামারটা কমপ্লিট করবো, ঠিক আছে। তো এই তো শুরুই হয়েছে গ্রামার, তাই একটু কনসেপ্টগুলো তোমাদের জানাটা ভালো, ঠিক আছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, হ্যাঁ ধন্যবাদ।